আমরা অগাস্ট কোথকে নিয়ে কথা বলছিলাম যে অগাস্ট কোথ তার পজিটিভিজম যেটি একটি তত্ত্ব হিসাবে তিনি তার পজিটিভ ফিলোসফি নামক সেই বিখ্যাত দার্শনিক গ্রন্থে উপস্থাপন করেছিলেন, সেখানে আলোচনা করেছেন। মূলত বলা হয়ে থাকে যে তিনি ন্যাশনালিজম এবং এম্পিরিসিজম এই দুইয়ের মধ্যে ব্লেন্ডিং করে তার পজিটিভিজম বা দৃষ্টবাদ তত্ত্বটি তিনি তৈরি করেন বা এই থিওরিটি তিনি ডেভেলপ করেন, যেখানে তার দৃষ্টবাদী তত্ত্বের অনেক রকমের ব্যাখ্যা বিশ্লেষণ আছে এবং সেই বিশ্লেষণের একটা বড় কনক্লুশন ছিল লিভ ফর আদার্স, যে অপরের জন্য বাঁচো। তা তিনি তার এই থিওরিটি ডেভেলপ করবার ক্ষেত্রে যে ব্লেন্ডিংটা করেছেন সেটি অ্যাজ কোথ, ইনি ফ্রেঞ্চ ফিলোসফার, যে অ্যাজ কোথ থিওরি অ্যান্ড অবজারভেশন হ্যাভ সার্কুলার ডিপেন্ডেন্সেস ইচ আদার। তিনি বলছেন যে থিওরি এবং অবজারভেশন পরস্পরের উপরে নির্ভরশীল এবং while theories may be created via reasoning and they are only untested if it can be verified through observation. হ্যাঁ, তিনি বলছেন যে while theories may be created via reasoning and they are only authentic if it can be verified through observation. তিনিও কিন্তু একই কথা বলেছেন যে আসলে রিজনিং মানে কোনো থিওরি শুধুমাত্র রিজনিং এবং সেটা যদি অথেন্টিক বলে প্রমাণিত করতে হয় তাহলে অতি অবশ্যই ইট ক্যান বি ভেরিফাইড থ্রু অবজারভেশন। অর্থাৎ কান্টের মতো তিনিও কিন্তু বলেছেন যে অবজারভেশনের ছাড়া কোনো তত্ত্ব বিনির্মিত হওয়া ঠিক না। অর্থাৎ ফিনোমেনোলজিতে যেসব ঘটনা সমাজে ঘটে সেই ঘটনাগুলোর মধ্যে দাঁড়িয়ে কোথ সেই ঘটনাকে পুনঃ পুনঃ দেখবার একটা তাগিদ দিয়েছেন। অর্থাৎ তার অবজারভেশনটা কিন্তু আগে যারা অবজারভেশন রিয়েল ওয়ার্ল্ড অবজারভেশনের মধ্য দিয়ে নলেজকে ভেরিফাই করবার কথা বলেছেন, সেই জায়গাটায় আরও একটু এগিয়ে গিয়েছেন। তিনি বলেছেন যে সেই অবজারভেশনটা বা ভেরিফিকেশনটা যেন রি হয়, অর্থাৎ পুনঃ পুনঃ হয়, পুনঃ পুনঃ করা হয়। এখান থেকে মূলত তার রিসার্চ ধারণাটি এসেছে। কোনো কিছু সার্চ করতে হবে একটি বহুমাত্রিক অনুসন্ধানের মধ্য দিয়ে। একেবারেই আমি একটু আগে যে উদাহরণটি দিলাম ইরাকের ক্ষেত্রে যেটা ঘটেছে, একেবারে ওরকমভাবে নয় যে একটি তথ্য পাওয়ার সাথে সাথে সেখানে যে একটা ইম্পোজিং করা অথবা এটা ক্লেম করা যে আমি যে তথ্যটি পেয়েছি সেটি একটা তত্ত্ব, সেটি দ্বারা একটি তত্ত্ব তৈরি আমি করেছি এবং সেই তত্ত্বটি মানব জাতির কল্যাণ করতে পারে। মানে এ ধরনের বিষয়ে অগাস্ট খুবই খুবই মনে করেছেন যে দুর্বল একটি পদ্ধতি, মেথড। অতএব অবজারভেশন ভেরিফাইড হতে হবে এবং সেটা ভেরিফাইড, রিভেরিফাইড অ্যান্ড রিভেরিফাইড। সো অবজারভেশন অফকোর্স ভেরিফাইড হতে হবে এবং বারবার ভেরিফিকেশনের মধ্য দিয়ে তারপরে সেখান থেকে কোনো থিওরি ডেভেলপ হতে পারে। এটাই ছিল তার দৃষ্টবাদ। দৃষ্টবাদ খুব বড় একটি মানে পজিটিভিজম বিশ্বময় খুব নন্দিত একটি বিষয়। আমরা মনে করছি যে আমাদের এই পর্বটি শেষের পরপরই আমরা পজিটিভিজমের উপরে আমাদের ছাত্র এবং তরুণ গবেষক কিংবা বলা যায় যারা ভাবুক অথবা যারা এই বিষয়ে জানতে আগ্রহী তাদের জন্য আমরা পজিটিভিজম নিয়ে একটা পর্ব করতেই চাই। কারণ আমি নিজেও খেয়াল করেছি যে খুব বেশি এ বিষয়ে বাংলায় লিখিত বইপত্র তো নেই, এমনকি পজিটিভিজম অগাস্ট কোথের পজিটিভ ফিলোসফি বাংলায় কোনো অনুবাদ আমার চোখে পড়েনি। এর ফলে হয়েছে কি যে পজিটিভিজমকে কখনো আংশিকভাবে উপস্থাপন করা হয়েছে, পজিটিভিজমকে কখনো হয়তো আর একটু বেশি উপস্থাপন করা হয়েছে, আবার কেউ কেউ এটিকে পুরো ভুলভাবে উপস্থাপন না করলেও আমি একাধটা লেখায় দেখেছি যে একটু দায়িত্ব জ্ঞানহীনভাবে উপস্থাপন করেছেন। কারণ কোনো কথা না বলা ভালো, কোনো বিশ্লেষণ না করাও ভালো, কিন্তু করতে হলে পূর্ণ দায়িত্ব নিয়েই সেটি করতে হবে। এবং বিশ্ব সভ্যতায় যেসব ব্যক্তি নানান জায়গায় বাঁক তৈরি করেছেন ভাবনা এবং চিন্তার পদ্ধতিতে, অগাস্ট কোথ তাদেরই একজন এবং তার একটা স্কুল অফ কোথ রয়েছে। কারণ তার যে গুরু ছিলেন তিনি সেন্ট সাইমন এবং
তার পরবর্তীকালে আমরা ডুরখিম, ম্যাক্স ওয়েবার অনেককেই পাবো যারা কোতের এইসব ধারণা কে বিকশিত করেছেন, এবং সেই বিকাশের মধ্য দিয়েই কিন্তু সোশ্যাল রিসার্চ এসেছে। অর্থাৎ মানুষ, মানব সমাজে যে ঘটনাগুলো ঘটে সেগুলো গবেষণা করা দরকার, কেন ঘটনা ঘটছে এবং সেই ঘটনার পিছনে কী কারণ দায়ী, এবং সেই সমস্যাগুলো কিভাবে চিহ্নিত হবে এবং তা থেকে কিভাবে ওভারকাম করা যাবে। যদিও নানান সমালোচনা আছে, আমি এটাকে সমালোচনা না বলে বলবো যে কেউ কেউ সেই লিমিটেশন নিয়ে কথা বলেছেন, কিন্তু লিমিটেশন তো লিমিটেশনই। অর্থাৎ যারা ক্রিটিক তারা হয়তো সমালোচনাটাই করেন, তারাও নতুন কিছু তৈরি করতে হয়তো অনেকাংশে ব্যর্থ হন, কিন্তু যারা বিশ্ব সভ্যতায় ফান্ডামেন্টাল কন্ট্রিবিউশন করেছেন, বেসিক কন্ট্রিবিউশন করেছেন, নো ডাউট অগাস্ট কোত তাদেরই একজন। এবং আমরা প্রত্যাশা করছি যে আমাদের সেকেন্ড লেকচারেই আমরা অগাস্ট কোতের পজিটিভিজম, পজিটিভ ফিলোসফি এবং পজিটিভ ভিজম নিয়ে একটা নাতি দীর্ঘ আলোচনা দেব। আপনারা অনেকে জানেন যে তার পজিটিভ ফিলোসফি এত লম্বা, এত দীর্ঘ একটি বই, যে বইটি তিনি লিখেছিলেন এত দীর্ঘ সময় ধরে, সেটি পূর্ণভাবে এরকম একটি লেকচারে আলোচনা করা খুব কঠিন। তবে আমরা তথ্যটি দিতে পারি যে পজিটিভ ফিলোসফি সম্পর্কে, তখন আমরা সেই তথ্যটি দেব। ঠিক এই পর্যন্ত একটু থামছি, তার কারণ হলো এরপরেই যে বিষয়টি আসছে সেটা ক্লাস কনফ্লিক্ট থিওরি। বিশ্ব সভ্যতায় আমাদের ভাবনার জগতে, অর্থাৎ আমরা একটা বলছি হিস্ট্রি অফ সায়েন্টিফিক থট, তো আমাদের এই যে সায়েন্টিফিক থটের যে ইতিহাস, সেই ইতিহাসে আমরা লক্ষ্য করব যে থিওলজি থেকে শুরু করি, অর্থাৎ ধর্মতাত্ত্বিক জ্ঞান, যেটা ধর্মতাত্ত্বিক যে ভাবনা, সেখান থেকে শুরু করে আমরা র্যাশনালিজম, এম্পিরিসিজম, ন্যাচারাল ফিলোসফি, ফেনোমেনোলজি এবং দৃষ্টবাদ, এই পর্যন্ত আমরা একটি বিশেষ চরিত্রকে লক্ষ্য করি। যদিও ন্যাচারাল ফিলোসফিটা একটু আলাদা, তারপরেও সেখানে কিন্তু ওইভাবে আলাদা বলা যাচ্ছে না, এই কারণে যে সেখানে কোন একটি ঘটনাকে দেখবার জন্য ম্যাথমেটিক্সকে খুব জোর দেওয়া হয়েছে। হয়তো সোসাইটিতে ম্যাথমেটিক্স দিয়ে মানব আচরণ ব্যাখ্যা করা যায় না, বাট ওইখানে একটি ইঙ্গিত আছে। হয়তো সেখানে অঙ্ক দিয়ে ব্যাখ্যা করা যাবে না, কিন্তু এটুকু সতর্ক থাকতে হবে যে সোসাইটিতে যে হিউম্যান ইন্টারাকশন এবং সেই ইন্টারাকশনের ফলে যে রেজাল্ট তৈরি হয়, সেই বিষয়গুলো দেখতে হবে অনেকটাই ম্যাথমেটিক্সের মতো করেই। অর্থাৎ সেই অবজেক্টিভিটি আসবে, সেই ইম্পার্শিয়ালিটি আসবে, এবং একটি ভ্যালু ফ্রি নোশন বা দৃষ্টিভঙ্গি লাগবে যিনি বা যারা এই কাজটি করতে চাইবেন। তো সেই দিকে গ্যালিলিও, নিউটন এবং পরবর্তীকালে আইনস্টাইন যারা কাজ করেছেন, যেসব ব্যক্তিদের ব্যাপক 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 অবদানে আজকে এই পৃথিবীতে যে মানুষের বর্তমান যে সভ্যতা, সেই সভ্যতাটা যে এগিয়ে চলেছে, সেটি আমরা মনেই করি যে তাদের এই অবদান এতটাই বেশি যে আমরা সবাই সেটার মধ্যে আছি। ইভেন হাল আমলের স্টিভ জবস পর্যন্ত, কারণ আমি যে মিডিয়াতে এখন কথা বলছি সেটি নিয়েও আইসিটি যে বিষয়টি, সেখানে দেখা যাবে যে স্টিভ জবস, তার বন্ধু বান্ধবদের একটা ব্যাপক অবদান আছে, ফিজিসিস্টদের। এখন ক্লাস কনফ্লিক্ট থিওরিতে যদি আসি, তাহলে ক্লাস কনফ্লিক্ট থিওরি আমরা মোরাললেস সবাই কিন্তু এটা জানি যে ক্লাস কনফ্লিক্ট থিওরি মূলত এটা কার্ল মার্কস এবং ফ্রেডারিক অ্যাঙ্গেলস তারা দুই বন্ধু এটি নিয়ে কাজ করেছিলেন, যদিও মার্কসের নামটা খুব বেশি হয়তো আমরা বলে থাকি। এটা ঠিক যে বিশ্ব সভ্যতায় যেসব মানুষ অসম্ভব পরিশ্রম করেছেন মানব জাতির জন্য, অন্য মানুষের জন্য, তার মধ্যে মার্কসের সেই অক্লান্ত পরিশ্রমকে অস্বীকার করা যাবে না, কারণ তিনি শুধুমাত্র ইতিহাসের গতিসূত্র আবিষ্কার করবার যে চেষ্টা করেছিলেন, সেই অর্থাৎ সমাজ কেন পরিবর্তিত হয়, কেন আদিম সাম্যবাদী সমাজ দাস সমাজ হলো। জানেন যে সমাজের 5টি যে বিভাগ, আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, তারপরে সামন্তবাদী সমাজ, পুঁজিবাদী সমাজ এবং সমাজতান্ত্রিক সমাজ, কেন এই সমাজগুলো পরিবর্তিত হলো সে বিষয়ে তার একটা কৌতূহল ছিল, এবং তিনি একটা গতিসূত্র আবিষ্কার করবার চেষ্টা করেছিলেন যে সমাজ কেন পরিবর্তিত হয়। এবং এটি করতে যেয়ে এই ভদ্রলোক সারা জীবন এতটাই লেখাপড়া করেছেন, এতটাই এর ভেতরে নিজেকে ইনভলভ করেছিলেন যে তিনি চরম দরিদ্রতার মধ্যে নিপতিত হন এবং শেষ জীবনে তিনি অনেক কষ্ট ভোগ করে মৃত্যুবরণ করেন। তারপরেও মানুষের জন্য তিনি যে কাজ করেছেন সেটাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার ক্লাস কনফ্লিক্ট থিওরি
মার্কসের ক্লাস কনফ্লিক্ট থিওরি যেটা, সেই ক্লাস কনফ্লিক্ট থিওরি আমি বলবার আগে যদি এভাবে বলি যে তিনি ক্লাস কনফ্লিক্ট থিওরি তে আসবার আগেই পজিটিভিজম নিয়েও তার অনেক পড়াশোনা ছিল, এবং অগাস্ট কোদের পজিটিভিজমকে তিনি ভয়ানকভাবে সমালোচনা করেছিলেন, এক ধরনের আক্রমণ করেছিলেন যে শুধু একটি সমাজকে জানবার জন্যে একটি তত্ত্ব বা একটা বিজ্ঞান, তখন অলরেডি সোশিওলজি বলে এই সাবজেক্টটি এই নামে আসে নাই, কিন্তু এক ধরনের একটা সোশ্যাল সায়েন্স বলে একটা বিষয় সামনে চলে এসেছে, যে সমাজের যেসব প্রপঞ্চ আছে, ফেনোমেনন আছে, সেগুলো পঠন পাঠনের জন্য একটি সাবজেক্ট দরকার। এই ইঙ্গিত তিনি করেছেন, সেন্ট সাইমন করছেন। তো সেটার ভেতরে দাঁড়িয়েই মিস্টার মার্কস তিনি কোতকে সমালোচনা করেছিলেন এই বলে যে শুধুমাত্র একটি সমাজের ভেতরে হিউম্যান ইন্টারাকশান কিভাবে হয়, এবং সেই ইন্টারাকশানের ফলে কি কি ধরনের মানে পুনঃ পুনঃ ঘটনা উৎপাদিত হয়, কিংবা তার কি ধরনের অ্যাকশন অ্যান্ড রিয়াকশান সেই সোসাইটিতে দেখা যায়, শুধুমাত্র এইটুকু জানার জন্যই কোত যে তত্ত্বটি দিয়েছেন সে তত্ত্বটিকে তিনি যথেষ্ট মনে করছেন না। এবং একদম আমি যদি তার ভাষায় বলি এরকম, যে পজিটিভিজম ওয়াজ হাইলি criticized due to its only try to understand society without critique and changing society for the better। অর্থাৎ ওনার কথা হলো যে একটি সমাজকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ এই কারণে করা দরকার যে সে পরবর্তী ধাপে আরও উন্নততর পর্যায়ে যাবে কেন, সেই উন্নততর পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে সোসাইটির অভ্যন্তরে কি ঘটছে সেটি পর্যবেক্ষণের জন্যই হওয়া উচিত, কিন্তু পজিটিভিজম সেটা করে না, সেটা বলেছেন। And in solving the problem, Marx in Das Kapital proposed a resolving social problem through class conflict and proletarian revolutions। এবং তিনি বলছেন যে সমাজের মধ্যে যা কিছু সমস্যা আছে, তিনি শ্রেণী দ্বন্দ্বের কথা বলেছেন, এটার নামই ক্লাস কনফ্লিক্ট থিওরি। এবং তিনি মনেই করেন যে মানব সভ্যতার শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক শ্রেণী, কখনো মালিক শ্রেণী এবং মানে হ্যাভ অ্যান্ড হ্যাভ নট, দুই রকম শ্রেণী ছিল। এবং তিনি মনে করেছেন যে পুঁজিবাদী সভ্যতায় সেটা মারাত্মক আকার ধারণ করেছে, যেহেতু এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, এবং এখানে এমন এক শ্রেণীর মানুষ ইউরোপিয়ান কনটেক্সটে উনি দেখতে পেয়েছেন যে সেখানে তাদের হাতে কোনো কিছুই, তাদের কিছুই নেই বেঁচে থাকার মতো, শুধু তার কাছে তার, যেটাকে তিনি বলেছেন যে তার হয়তো শুধুমাত্র তার শরীরটাই আছে, হ্যাঁ, আর কোনো কিছুই তার নেই। তার যা কিছু আছে তা অন্যদের দ্বারা কন্ট্রোল। অর্থাৎ তিনি একটা শ্রেণীকে বুর্জোয়া শ্রেণী বলেছেন, এবং যাদেরকে হ্যাভ ক্লাস বলা হয়, এবং আরেকটি শ্রেণীকে হ্যাভ নট ক্লাস বলা হয়, যারা প্রলেতারিয়েত অথবা যারা একেবারেই আমরা যাদেরকে বলে থাকবো যে সম্পদহীন মানুষ, যাদের কোনো সম্পদই নেই, বেঁচে থাকার ন্যূনতম কোনো কিছু নেই। এবং তিনি মনে করেন যে এই দুই শ্রেণীর মধ্যে সবসময়ই একটা কনফ্লিকশন থেকেছে, এবং সেই কনফ্লিকশনের ফলে সোসাইটির পরিবর্তন হয়েছে। এবং সেই কনফ্লিকশনের জায়গায় তিনি আবার ইকোনমিকে তিনি মনে করেছেন যে একটি সোসাইটির অর্থনৈতিক যে ব্যবস্থা সেটাই মূল বিষয়, এবং তিনি সেটাকে বেসিক স্ট্রাকচার বলেছেন। এবং আর সমাজে যা কিছু আছে সব কিছুকেই তিনি সুপার স্ট্রাকচার বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে ইকোনমিক সিস্টেম পরিবর্তিত হলে সমাজের উপরে যা কিছু আছে, মিউজিক, আর্ট, ফিলোসফি, এক্সেপ্ট ইকোনমি, এভরিথিং, সব কিছুকেই তিনি সুপার স্ট্রাকচার বলেছেন। এবং সুপার স্ট্রাকচার মানে বিষয়টি হলো যে সুপার স্ট্রাকচারে যা কিছু আছে তা মূলত নির্ভরশীল হলো বেসিক স্ট্রাকচারের উপরে। অর্থাৎ বেসিক স্ট্রাকচারে পরিবর্তন হলে সুপার স্ট্রাকচারে হবে। তার মুদ্রা কথা হলো যে অর্থনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আসলে সমাজে একটা পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তন নিয়ে তিনি কিন্তু আদিম সাম্যবাদ থেকে একেবারে এ পর্যন্ত, অর্থাৎ পুঁজিবাদী সমাজ পর্যন্ত তিনি দেখিয়েছেন যে আসলে কিভাবে এই ঘটনাটি ঘটেছিল। এবং এটা দেখাতে যে তিনি যে সূত্রের প্রয়োগ করেছিলেন সেটিকে থিসিস, অ্যান্টিথেসিস এবং সিনথেসিস বলা হয়েছে। অর্থাৎ থিসিস চলমান সমাজ, অ্যান্টিথেসিস ওই সমাজে যে আমরাকে যে প্রতিশক্তি বলি, বা যে অ্যান্টি পাওয়ার অথবা যে এক্সপ্লয়টেশন তৈরি হয়, সেই এক্সপ্লয়টেশন
একদিকে অপরচুনিটি, একদিকে এক্সপ্লয়টেশন। যদি এই দুটোকে এইভাবে সহজ করে নিই, তাহলে উনি বলতে চেয়েছেন যে এক্সপ্লয়টেশন এবং এই যে অপরচুনিটিস্ট এবং এক্সপ্লয়েটেড, এই দুই গ্রুপ, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, যারা সুবিধাবাদী এবং যারা সবসময় শোষিত হয়েছে, শোষক এবং শোষিত, এই দুই গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছে এবং তার নিরন্তর সেই দ্বন্দ্বের ফলে আবার একটা নতুন সমাজ তৈরি হয়েছে, যাকে তিনি সিনথেসিস বলেছেন। সেই নতুন সমাজ হয়তো আদিম সাম্যবাদের মধ্যে যেটি ঘটেছে, তার ফলে সামন্ত সমাজ, দাস সমাজ এসেছে, দাস সমাজের ফলে সামন্ত সমাজ এসেছে, অর্থাৎ জমিদারি প্রথা, এবং সামন্ত সমাজের পরে আবার দেখা যাবে যে পুঁজিবাদী সমাজ এসেছে। এখন সমাজের এই বিকাশ নিয়ে নানান দার্শনিকের নানান মতামত আছে। তার মানে আসলে তাহলে তো সমাজ ইচ্ছা করেই কি পরিবর্তন করা যায়? এই ইচ্ছা করলেই সমাজের কি পরিবর্তন করা যায়? এইখানেই তার একটা মৌলিক অবদান রয়েছে। অন্যরা যখন বলছেন যে সমাজ বিবর্তিত হয়, নট চেঞ্জ, সে বিবর্তিত হয়। বিবর্তন অর্থ যে যা আপনা আপনি ঘটে, সেখানে কোনো পাওয়ার ইম্পোজ করা হয় না। তো মার্কসের তত্ত্বে আমরা যদি খুব সংক্ষেপে বলি যে মার্কস মানব সভ্যতার ইতিহাসে খুব বড় ধরনের একজন কন্ট্রিবিউটর, এবং তিনি বিশ্ব সভ্যতায় তার পূর্ববর্তী সময়ের চিন্তা ভাবনাকে অনেকটা চ্যালেঞ্জ করেছেন, এবং তার এই বৈজ্ঞানিক সমাজতন্ত্র যেটা, বা তার এই ভাবনাকে একটি বিজ্ঞানসম্মত ভাবনা, তার এই ক্লাস কনফ্লিক্ট থিওরি, এটাকে বা ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম যাই বলি, এই ঐতিহাসিক বস্তুবাদ বা দ্বন্দ্ববাদ, এই বিষয়টিকে তিনি খুবই সায়েন্টিফিক বলে দাবি করেছেন, এবং তার দাস ক্যাপিটাল সহ অন্যান্য গ্রন্থে সে বিষয়ে এই তত্ত্বটি তিনি প্রতিষ্ঠা করেছেন। এবং পরবর্তীকালে তিনি একমাত্র ব্যক্তি যার থিওরি নিয়ে পৃথিবীতে পলিটিশিয়ানরা একটি রাষ্ট্রীয় কাঠামোই কাজ করবার চেষ্টা করেছেন। মানে মার্কসীয় দর্শন মোতাবেক একটি রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন, যেটা সাবেক রাশিয়া, যেটা ইউএসএসআর নামে পরিচিত ছিল, এখন নেই, সাবেক রাশিয়ায় মোটামুটি একেবারে বিংশ শতাব্দীর শুরু থেকে প্রায় শেষ অবধি রাশিয়া এভাবে একটি সমাজতান্ত্রিক ধারণা নিয়ে দাঁড়িয়েছিল, যার পিছনে মৌলিক যে দার্শনিক তত্ত্বটি কাজ করেছিল সেটা কার্ল মার্কস এবং ফ্রেডারিক অ্যাঙ্গেলসের। তার এই ধারণা, যদিও রাশিয়া 80 দশকের শেষের দিকে, 86 থেকে 88-এর মধ্যে সেটা ভেঙে গেছে এবং এখনও রাশিয়া আছে, বাট তারপরেও দেখা যাবে যে মার্কসীয় এই দর্শন পৃথিবীর কিছু কিছু দেশে পূর্ণাঙ্গভাবে এখনও পর্যন্ত চর্চিত হয় রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য, এবং কোথাও কোথাও পূর্ণাঙ্গভাবে না, হয়তো আংশিকভাবেও চর্চিত হয়। আমাদের খুব নিকট প্রতিবেশী বাংলাদেশে, চীনেও কিন্তু এক ধরনের সমাজতন্ত্র আছে, যদিও সেটা মাও সেতুং কর্তৃক প্রতিষ্ঠিত, বাট ভাবনার যে মৌলিকত্ব সেগুলো কিন্তু এসেছে মার্কসের কাছ থেকেই। এবং নানানজন মার্কসীয় দর্শন নিয়ে আলোচনা করতে যে নানাভাবে বিভক্ত হয়ে পড়েছেন, এবং সেটিও দেখা যায় যে কখনো কখনো মার্কসীয় দর্শন, কিউবাতে আমরা যেটা দেখেছি, আমরা সবাই নিশ্চয়ই চে গুয়েভারা এবং ফিডেল কাস্ট্রোর নাম জানি, যে কিউবাতে যে সমাজতন্ত্র রয়েছে সেটাও কিন্তু এই ক্লাস কনফ্লিক্ট থিওরিরই একটি সফল প্রয়োগ, এবং সেই প্রয়োগের ফলে কিউবা কিন্তু এখনও একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে আছে। এখন প্রশ্ন হলো যে কারা কিভাবে এই ক্লাস কনফ্লিক্ট থিওরি নিয়ে কাজ করেছেন। হ্যাঁ, কেউ এটা একেবারে র্যাডিক্যাল রেভলিউশন যেটাকে বলে, সে ধরনের একটা বিপ্লবের মধ্য দিয়ে এই কাজটি করেছেন, যে পাওয়ার থ্রো দ্য ব্যারেল অফ দ্য গান, এটি একটা খুব বিখ্যাত উক্তি সমাজতান্ত্রিক বিপ্লবের, যে ক্ষমতা আসলে বন্দুকের নল থেকে বেরিয়ে আসে। এবং আমাদের এই দুই বাংলাতে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের উত্তরাঞ্চলে নকশালবাড়ি আন্দোলন হয়েছিল, এবং সেই নকশালবাড়ি আন্দোলন একটা ব্যাপক ধরনের প্রভাব ফেলেছে আমাদের এসব অঞ্চলে, সেটা আমরা জানি। যদিও পরবর্তীকালে দেখা যাবে যে পশ্চিমবঙ্গে 32 বছর একটি বামপন্থী সরকার ক্ষমতায় ছিল, এবং তারা কিন্তু ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন, যদিও তারাও আবার বামপন্থী, অর্থাৎ মার্কসীয় দর্শন দ্বারা যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে সেগুলোকে বামপন্থী ভাবনার রাষ্ট্র বলা হয়। এবং ভারতের কেরালায়ও এখন রাজ্য পরিচালিত হয়, সেখানে দীর্ঘদিন ধরে
কমিউনিস্টরা শাসন করেন। তো যাই হোক, কার্ল মার্কস সেই ব্যক্তি এবং কিছুটা হলেও সৌভাগ্যবান যে তার তত্ত্বকে সোসাইটিতে টেস্টিফাইড হয়েছে এবং কোথাও কোথাও সেটি হয়তো অনেক পলিশড হয়েছে, নারিশড হয়েছে, সেটি রেকটিফাইড হয়েছে এবং কোথাও আপাত দৃষ্টিতে রাশিয়ার মতো জায়গায় সেটি ব্যর্থ হয়েছে বলা হয়। আবার কিউবা, উত্তর কোরিয়া, চীন এবং যেমন বললাম যে ভারতের মতো একটি পুঁজিবাদী দেশেও একটি বা দুটি রাজ্য, কেরালা এবং ওয়েস্ট বেঙ্গল, দীর্ঘদিন সেটা চর্চা করে থাকেন। ফলে গুণগতভাবে যে পার্থক্যটা ঘটেছে সেই পার্থক্যটি হলো এই যে উপরের তত্ত্বগুলো কখনো সমাজে প্রয়োগ করা হয়নি। ওইসব তত্ত্ব থেকে হয়তো সায়েন্স ডেভেলপ হয়েছে এবং সেগুলো জ্ঞানের বিকাশে সহায়তা করেছে। আমরা আসলে হিস্ট্রি অফ সোশ্যাল থট নিয়ে আলোচনা করছি, কিন্তু অর্থাৎ জ্ঞান কিভাবে সেই প্রাথমিক সময় থেকে এই পর্যন্ত বিকশিত হতে হতে আসলো। হ্যাঁ, যদিও এখানে এই পর্বগুলি আমরা যা বললাম, এই 8টি পর্ব, সেই 8টি পর্বই একেবারে চূড়ান্ত না, এর মাঝে আরও অনেক কিছু আছে এবং সেই ইতিহাস এতই লম্বা। তাহলে আমাদের প্রাচীন গ্রিস যেমন নিয়ে কথা বলতে হয়েছে, আমাদের পার্সিয়ান সিভিলাইজেশন নিয়ে কথা বলতে হবে এবং আমাদের ইন্ডিয়ান সিভিলাইজেশন এবং ল্যাটিন আমেরিকান অর্থাৎ সাউথ আমেরিকান সিভিলাইজেশন নিয়েও কথা বলতে হবে। কারণ এই সিভিলাইজেশনগুলোরও ব্যক্তি না, এই সিভিলাইজেশনগুলোরও ব্যাপক অর্জন রয়েছে, যা বিশ্ব সভ্যতা আজকে আমরা যা কিছু দেখছি মূলত এই সবারই সব কিছুর মিলনের ফলে কিন্তু এরকম একটি অবস্থা আজকে আমাদের সামনে এসেছে। যাই হোক, আমরা সায়েন্টিফিক থিওরির যে ইতিহাস বা ইভলিউশন বলছিলাম তার একদম শেষ পর্যায়ে এসেছি এবং শেষ পর্যায়ে আমরা দেখব যে আমরা হাবারমাসের একটা থিওরি, ক্রিটিক্যাল থিওরি, বা যেটাকে আমরা বলছি যে ক্রিটিক্যাল রিসার্চ, তিনি এরকম একটি তত্ত্ব হাবারমাস, উনি বিংশ শতাব্দীর মানুষ। ফলে মার্কসের পরপর বিশেষ করে সোশিওলজিক্যাল ফিল্ডে, সোশ্যাল সায়েন্স ফিল্ডে ওনার একটি প্রভাব রয়েছে, স্পেশালি রিসার্চ এরিয়াতে। এবং তিনি তার ক্রিটিক্যাল রিসার্চ থিওরি নিয়ে যেটা বলেছেন সেটা আমি একটু সরাসরি বলি যে ক্রিটিক্যাল রিসার্চ নিডস ফর নোয়িং সোশ্যাল ইনইকুয়ালিটি ফর চেঞ্জিং সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন। অর্থাৎ উনি গবেষণাকে শুধু গবেষণার স্বার্থে করতে রাজি নন হ্যাবারমাস, এবং তিনি মনে করেন যে গবেষণা হতে হবে যে সমাজে যে ইনইকুয়ালিটি আছে এবং সেই ইনইকুয়ালিটিকে মিনিমাইজড কীভাবে করা যাবে, সেভাবে কীভাবে আপরুটেড করা যাবে, অর্থাৎ এগুলোর সমাধান করা যাবে কীভাবে, এবং একটা খুব বেটার এবং খুব একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করবার জন্যই সামাজিক গবেষণার খুব গুরুত্ব রয়েছে। এবং এই গুরুত্বের বিষয়টি মিস্টার হাবারমাস ক্রিটিক্যাল থিওরি, বা এটাকেও অনেকটা বলা হয়ে থাকে নান্দিক গবেষণা, এরকম। ক্রিটিক্যাল শব্দের অর্থ আমরা ক্রিটিক বলতে সমালোচনা বুঝি, তো কিন্তু এর যে বাংলাটি করা হয়েছে সেটা হলো যে নান্দিক তত্ত্ব। তো ভিউয়ার্স, আমরা আজকে খুব ইন এ নাটশেল একটা বিষয় দেওয়ার চেষ্টা করলাম, এবং সেটি এই যে আমরা যারা আজকের সময় আছি, একবিংশ শতাব্দীর এই যে 2024 সালে বসে আছি, এবং আমরা যদি ভেবে থাকি যে আমরা যে জিনিসটা বা যেভাবে চিন্তা করি, যেভাবে ভাবনা করি, যেভাবে আমরা কোনো কিছু দেখি, এই সব কিছুই সুদূর অতীতেও ছিল, তাহলে সেই ভাবনা সঠিক নয়। এবং বুঝতে হবে যে ভাবনারও বিকাশ ঘটেছে এবং আমাদের ভাবনা করবার যে পদ্ধতি, অর্থাৎ আমাদের যে থিঙ্কিং প্রসেস, সেই পদ্ধতি সেই আদিকাল থেকে, অর্থাৎ ধর্মতাত্ত্বিক পর্যায় থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে, যদি মানব সভ্যতার বয়স 5,000 থেকে 7,000 বছর হয়ে থাকে, তাহলে এই দীর্ঘ সময় ধরে সেই বিষয়টি আমাদেরকে বিকশিত করে করে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। খুব সংক্ষেপে যদি আমি এটার একটা সামারাইজ করি, তাহলে বিষয়টি দাঁড়িয়েছে এই যে সৃষ্টির আদিতে যদি আমরা থিওলজিক্যাল ভিউ থেকে আসি, অর্থাৎ ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে, তাহলে সৃষ্টির আদিতে স্রষ্টা কর্তৃক যে মানুষ তৈরি হয়েছিল বা যে মানব সম্প্রদায় পৃথিবীতে এসেছিলেন, তারা সব কিছুই করতেন দ্য ইনস্ট্রাকশন বাই দ্য নেচার অর অল দ্য অলমাইটি। তো তার পরবর্তীকালে দেখা গেল যে গ্রিক দার্শনিকরা এসে সেখানে প্রশ্ন তুললেন যে যা কিছুই ধর্মগ্রন্থে লেখা থাকবে সেটি সঠিক বলে গ্রহণ করবার
দরকার নেই, কারণ সেটি আহ, পরীক্ষিত হতে হবে। এবং তারা রিজনিং বা রেশনালিটি নিয়ে আসলেন। আমরা রেশনালিটি বলতে ইতিমধ্যেই বলেছি যে মূলত তারা এটিকে একটি যুক্তিবাদী পদ্ধতি বলেছেন, যে যে কাজ বা যে ঘটনার যুক্তিবাদী কোনো ব্যাখ্যা নেই, সেটি যেমন মেনে চলবারও দরকার নেই, তেমনিভাবে প্রতিটি ঘটনার পিছনে যুক্তি আছে, সেটা বের করারও দরকার আছে। এবং সেখানে সক্রেটিসের খুব বড় একটি অবদান রয়েছে। এবং তারপর পরই আমরা এমপিরিসিজম বা অভিজ্ঞতাবাদ, যে সেটি আমরা দেখলাম যে ফ্রান্সিস বেকন তিনি বলেছেন যে না, নলেজ শুধুমাত্র অবজারভেশন, ব্যক্তির অবজারভেশন থেকে আসলে হবে না। নলেজ অবশ্যই যে অবজারভেশনটা হবে সেটা ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড, অর্থাৎ আমার যে বস্তুগত পৃথিবীটা রয়েছে সেই বস্তুগত পৃথিবীর দিকে তাকিয়ে তাকে ব্যাখ্যা করে সেখান থেকে আমার জ্ঞানটাকে আহরণ করতে হবে। এবং এটা করতে হলে সেই অবজারভেশনটা কিন্তু যথেষ্ট, যেটাকে মেথডিক্যাল হতে হবে, অর্থাৎ খুব পদ্ধতিগত অবজারভেশন হতে হবে। আমরা একটা কথা এই ফাঁকে বলে নেই যে অবজারভেশন মানে কোনো কিছু চোখ দিয়ে দেখা নয়, কিন্তু কারণ অবজারভেশন ইটসেলফ এ মেথড, এবং তার কিছু ক্রাইটেরিয়া আছে, তার কিছু প্রিকন্ডিশন আছে, এবং তার সেই ক্রাইটেরিয়া এবং প্রিকন্ডিশনগুলো যদি যথাযথভাবে ফলো করা হয় তাহলে সেটাকে আমরা অবজারভেশন বলতে পারি। হ্যাঁ, সুযোগ পেলে আমরা ভবিষ্যতে অবজারভেশন নিয়েও কিছু কথা বলবো, যাতে করে আমাদের যারা লার্নার তারা এসব বিষয়ে জানতে পারেন। এরপরে আমি ফেনোমেনোলজি আর পজিটিভিজমই চলে আসবো, কারণ ন্যাচারাল ফিলোসফি নিয়ে যেটা আগে বলেছিলাম যে এটি আসলে একেবারেই অ্যাপ্লাইড সায়েন্সের, গ্যালিলিও নিউটন সহ একেবারে হারামলের যেসব বিজ্ঞানী আছেন তারা মনেই করেছেন যে ল্যাবরেটরি বেজ নিরীক্ষা, বা গ্যালিলিও যখন আমরা জানি যে তিনি দূরবীন ব্যবহার করেছেন, আমরা জানি যে গবেষণা ক্ষেত্রে একেবারে প্রাথমিক পর্যায়ে অতসী কাজ ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে লুই পাস্তর কী পদ্ধতিতে কাজ করেছেন, ফলে সেই বিষয়গুলো সোসাইটিতে নর্মালি সামাজিক সমস্যা যেভাবে দেখা হয় সেভাবে তারা দেখেননি। এগুলো খুব ল্যাবরেটরি নির্ভর ছিল, যন্ত্রপাতি নির্ভর ছিল, এবং খুব অতিরিক্ত মননশীল এবং দীর্ঘমেয়াদী সময় ধরে তারা ল্যাবে কাজ করে সেই সব সিদ্ধান্তগুলো, অনুসিদ্ধান্তগুলো দিয়েছেন। তার ফলে মেডিসিন আবিষ্কার হয়েছে। তার ফলে আমরা জানি যে পেনিসিলিন বিশ্ব সভ্যতায় একটা বড় বাঁক আলেকজান্ডার ফ্লেমিং যেটা করেছিলেন, এবং সেই বলাই হয় যে মানব সভ্যতার যতগুলো টার্নিং তার মধ্যে পেনিসিলিনের আবিষ্কার একটি। সো ওগুলো এমনি এমনিতেই কিন্তু হয়নি। তো ফলে ন্যাচারাল ফিলোসফি যেটা বা ন্যাচারাল সায়েন্স যেটা, তার চরিত্রগত বিন্যাস, তার পদ্ধতি এবং তার প্র্যাকটিস সব কিন্তু একটু ভিন্ন ধরনের। সেটি একেবারে আমরা যেভাবে ভাবছি সোশ্যাল সায়েন্সের মধ্যে যেভাবে আমরা এগুলো ভাবি বা হিউম্যান সায়েন্সে যেভাবে ভাবি তেমন কিন্তু নয়। এই কারণে আমি ফেনোমেনোলজি এবং পজিটিভিজমের দিকে খুব দ্রুত চলে আসছি। যে ফেনোমেনোলজিতে আমরা বলেছি যে ইমানুয়েল কান্ট তিনি বলেছিলেন যে যে ঘটনাটি ঘটবে সেই ঘটনাটিকেই ব্যাখ্যা করতে হবে ইম্পার্শিয়ালি, অর্থাৎ এখানে কিন্তু অবজেক্টিভিটিটা এসেছে। অর্থাৎ আমরা এখন গবেষণা করতে গিয়ে যে বিষয়গুলো পাই, র্যাশনালিটি পাই, আমরা র্যাশনাল লিখি, তারপরে কিন্তু দেখবেন যে আমরা অবজেক্টিভিটি লিখি। অবজেক্টিভিটি বস্তুনিষ্ঠতা, এই বস্তুনিষ্ঠতা বিষয়টি যাদের হাতে খুব বেশি আকারে এসেছে তার মধ্যে কান্ট কিন্তু একজন। অর্থাৎ কোনো ঘটনা দেখলেই হবে না, কারণ উনি বিশ্বাসী করতেন যে ব্যক্তি আসলে একটা সাবজেক্টিভ বিং, অর্থাৎ ব্যক্তি আসলে সাবজেক্টিভ মানে বুঝতেই পারছেন আত্মকেন্দ্রিক একটা প্রাণী, এবং সে যখন কোনো ঘটনা দেখবে তার ইচ্ছায় বা অনিচ্ছায় তার কাছ থেকে তার দর্শন, তার ধারণা, তার সোশ্যালাইজেশন প্রসেসের মধ্য দিয়ে যে ভ্যালুজ এসছে সেই ভ্যালুজ, নর্মস, এই বিষয়গুলি দ্বারা তার দেখা ঘটনাটি প্রভাবিত হতে পারে। এবং তিনি যখন এটা লিখবেন ঘটনাটি অনেকটাই পার্শিয়ালি এক্সপ্লেইনড হতে পারে। এইখানে উনি সতর্ক করছেন যে অবশ্যই অবজেক্টিভিটি মেনটেন করতে হবে। এবং কোনো ঘটনায়, উনি কথাটা তো আমি এর আগেও বললাম যে তিনি বলেছেন যে কোনো ঘটনাই তার ইন্টারপ্রিটেশন ফেনোমেনো, ওই ফেনোমেননের উপরে নির্ভর ছাড়া দেওয়া যাবে না, যেটাকে তিনিও ক্রিটিক্যাল থিওরি বলেছেন। এই আর পজিটিভিজম যেটা আমরা দৃষ্টিবাদে এসে দেখতেই পেলাম যে পজিটিভিজমে উনি একেবারেই বলেছেন যে যুক্তি যেমনই হোক এবং যেভাবেই যে তত্ত্ব তৈরি হোক না কেন, যে সেই তত্ত্ব কখনোই অথেন্টিক হবে না ইফ ইট ক্যান বি ভেরিফাইড থ্রু
রিঅবজারভেশন অ্যান্ড রিঅবজারভেশন, যে কোনো ঘটনা, মানব আচরণ অতিশয় জটিল। মানব আচরণ, যেহেতু হিউম্যান বিং নিজেই খুব একটা চেঞ্জিং মোডে থাকে, এবং হিউম্যান বিং প্রাণী হিসেবে বলা যাবে না, স্ট্যাটিক, ডাইনামিক। তার ভাবনা, তার চিন্তা প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে। এবং এ কারণেই এ ধরনের বিষয়, অর্থাৎ সমাজে যখন আমরা সমাজকে নিয়ে যখন আলোচনা করি, তখন সেটি ওইখানে যে অবজারভেশন, সেই অবজারভেশন, রিঅবজারভেশন এবং রিঅবজারভেশন লাগবে। এবং আমরা আধুনিককালে যে গবেষণাগুলো করে থাকি, এখন যে সোশ্যাল সায়েন্সের গবেষণা হয়, সেটা আপনারা জানেন যে সেখানে ডাইরেক্ট অবজারভেশনের একটা ব্যাপার থাকে, পার্টিসিপেন্ট অবজারভেশনের ব্যাপার থাকে, এবং সেখানে দীর্ঘমেয়াদিতে বসবাসের মধ্য দিয়েই কিন্তু খুব উঁচু মানের গবেষণা হয়। যদিও ইদানিংকালে একটা পদ্ধতি এসছে যে মানে তড়িৎ তথ্য নিয়ে এসে সেটিকে লিখে একটা উপস্থাপনা করা এবং সেটাকে গবেষণা বলে দাবি করা, যেটা একেবারেই ঠিক না। এটা কোনোভাবেই গবেষণা না, এটা বড় জোর একটা সার্ভে, যাকে আমরা জরিপ বলি। এক্ষেত্রে আমরা লুইস হেনরি মর্গানের কিংবা প্রিমিটিভ কালচারের ইবি টাইলারের উদাহরণ দিতে পারি। যে মর্গান তার জীবনের সিংহভাগই সেই রেড ইন্ডিয়ান ইরাকোয়া গোষ্ঠীর মধ্যে ছিলেন, এবং তিনি তার যে অ্যানশিয়েন্ট সোসাইটি বা আদিম সমাজ লিখেছেন, সেটি লিখতে যে জীবনের অনেক দীর্ঘ সময় তিনি ওইখানে ব্যয় করেছিলেন। তারপরে সেখান থেকে উপাত্তগুলো সংগ্রহ করে তিনি কিন্তু চলে আসেন, এবং তার উপরে ভিত্তি করে তিনি আদিম সমাজ লেখেন, যেটি দ্বারা মার্কস নিজেও ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। এবং মার্কস তার বইয়ে এই আদিম সমাজের প্রচুর ব্যাখ্যা দিয়েছেন। কারণ সম্ভবত লুইস হেনরি মর্গান বা এলআইস মর্গানই প্রথম ব্যক্তি যিনি সমাজের বিকাশ কিভাবে হয়েছে তিনি বিজ্ঞানসম্মতভাবে দেখিয়েছেন তার আদিম সমাজে। যদিও সেটি ক্লাস কনফ্লিক্ট থিওরির বাইরে দাঁড়িয়ে তিনি দিয়েছেন। এখানে দুটি ক্লাসের মধ্যে কনফ্লিক্ট হয়েছে বলে সেই সমাজ পরিবর্তিত হয়েছে, এমন কথা তিনি কিন্তু বলেননি। ইবি টাইলরের প্রিমিটিভ কালচার, সেটাও কিন্তু গবেষণা করা কত জটিল এবং সেটি কত সময় সাপেক্ষ ব্যাপার, সেই বিষয়টিকে বোঝার জন্যই আমি উদাহরণটি দিলাম। এবং আমি বাংলাদেশ থেকেও দু একটা উদাহরণ যে দেওয়া যাবে না তা নয়, কারণ আমরা জানি আমাদের সাহিত্যেও অনেক উন্নত মানের কিছু গবেষণা আছে। আমাদের মনসুর উদ্দিনের হারামণি, যার ভূমিকায় রবীন্দ্রনাথ, স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন। হারামণি প্রথম খণ্ডের যে ভূমিকাটা কবিগুরু লিখেছেন, সেটি শুধু এই কারণে নয় যে এটা মনসুর উদ্দিনের করা, যাকে উনি চিনতেন বা উনি ভালোবাসতেন, সেটা এই কারণে যে এই কাজটি অত্যন্ত 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 অথেন্টিক, এবং এই কাজটি করবার জন্য উনি প্রায় পুরো জীবনটাই বিনিয়োগ করেছিলেন তার হারামণির জন্য। অর্থাৎ সারা জীবনে তিনি একটি গবেষণা করেছেন। হ্যাঁ, এখন ফান্ডামেন্টাল রিসার্চ, যেগুলো মৌলিক যেসব গবেষণা আমাদের সামাজিক বিজ্ঞানে হয়েছে, এবং এখন সে ধরনের গবেষণা হয় না। এর ফলে যারা লার্নার, যারা এখন স্টুডেন্ট, যারা এখন জুনিয়র রিসার্চার, তারা মনে করে যে একটা প্রশ্নপত্র হাতে করে ফিল্ডে যাবে, কয়েকটা প্রশ্ন নিয়ে আসবে, কয়েকটা টেবিল বানাবে, তারপরে তারা ওখান থেকে একটা কনক্লুশন ড্র করবে। সো ইট ইজ কল্ড রিসার্চ। দিস ইজ নট এ রিসার্চ অ্যাট অল। এটা মনে রাখতে হবে, এটা রিসার্চ না। আমি আবারও বলছি এবং খুব দায়িত্ব নিয়ে বলছি, এটি কোনোভাবেই গবেষণা না। এটা এক ধরনের সার্ভে, যেখান থেকে কোনো একটি ঘটনা কেন ঘটছে সেটা অনুমান করা যেতে পারে, কিন্তু সেখান থেকে কোনো তত্ত্ব বিনির্মাণের সুযোগ নেই। এবং সেখানে গভীরভাবে সেই ঘটনাগুলো দেখবার জন্য যে ডিরেক্ট পার্টিসিপেশনের দরকার, সেই ডিরেক্ট পার্টিসিপেশন কিন্তু সেখানে একেবারেই আসেনি। কারণ আমরা যদি খুব বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্টদের দেখি, রাডক্লিফ ব্রাউন থেকে শুরু করে মেয়ার পর্যন্ত, তাহলে আমরা দেখব টাইলর একজন অ্যানথ্রোপোলজিস্ট, ফ্রেজার তার গোল্ডেন বাউ। তো আমরা দেখব যে সেসব বই আসলে তত্ত্ব বিনির্মাণে সক্ষম হয়েছে, থিওরি প্রডিউস করতে সক্ষম হয়েছে। তার কারণ হলো 20-30 বছর ধরে তারা এইসব গবেষণা করেছেন, এবং তারপর অনেকটাই গতিসূত্রের মতো করে তারাও সমাজের সূত্র এবং ট্রাইবদের লাইফ এবং সেই লাইফের নানান বিন্যাস নিয়ে কাজ করছেন। ফলে আমরা অনেক ঋদ্ধ হয়েছি পরবর্তীকালে। ফলে গবেষণা করতে হলে যে বিষয়টি খুব প্রয়োজন হয়ে পড়ে, আমাদের এই যে সায়েন্টিফিক থট, যেটাকে আমরা বলছি, যে বৈজ্ঞানিক যে ভাবনা, সেই বৈজ্ঞানিক ভাবনার ক্ষেত্রে আমরা ছাত্রছাত্রীদেরকে এটুকু বলতেই পারি যে আমরা আজকে যে ক্রিটিক্যাল থিওরি নিয়ে
ক্রিটিক্যাল রিসার্চ নিয়ে কথা বলছি, সেটা যদি একটু সোশ্যাল সায়েন্সের দিকে আমরা বা ইকোনমিক সায়েন্স, সোশ্যাল সায়েন্সের মধ্যেই অর্থনীতিও পড়ে, সব কিছুই পড়ে। তো তাহলে বুঝতেই হবে যে আপনি যদি এখন জেন্ডার ডিসক্রিমিনেশন বুঝতে চান, তাহলে একটি সমাজে আপনাকে দীর্ঘ সময় অতিবাহিত করতে হবে। আর আমি আমার ব্যক্তিগত অ্যাপ্লাইড রিসার্চ থেকে কথাটা বলতে পারি যে বাংলাদেশ খুব ছোট্ট একটি দেশ হলেও আপনি সুন্দরবনে মেয়েদের সাথে যেভাবে একটি সমস্যা নিয়ে গবেষণাটি করবেন, সেই একই সমস্যা নিয়ে আপনি যদি কুড়িগ্রামে মেয়েদের সাথে কথা বলতে যান, তাহলে একই মেথড, একই অ্যাপ্রোচ, একই বিষয় ব্যবহার করে সেই তথ্যটি আপনি সংগ্রহ করতে পারবেন না। এবং এটা যে আপনি পারবেন না, সেটা আমি বেশ যেটাকে বলে দায়িত্ব নিয়েই বলছি, কারণ আমি এই সব এরিয়াতে নিজে ব্যক্তিগতভাবে কাজ করেছি। আবার মেয়েদের ওই সমস্যাটি নিয়েই আপনি যদি রাঙামাটিতে যান, তাহলে দেখবেন যে সেখানে আমাদের এথনিক বলি অথবা আমি আদিবাসী বলি, যাই বলি না কেন, বা উপজাতি বলি, যাই বলি না কেন, তো তাদের কাছ থেকে আপনি কোনো তথ্যই আনতে পারবেন না। কারণ ব্যক্তি, এলাকা, সামাজিক বাতাবরণ এসবের যখনই পরিবর্তন হয়, তখন বইয়ে লিখিত যে পদ্ধতি আছে সে পদ্ধতিটা ঠিকই থাকে, আমরা হাতে করে যাই, আমরা রিসার্চারদের ট্রেনিং করিয়ে দিই, কিন্তু তারা যখন ওইখানে যায় সেখানে অনেক কিছুই পরিবর্তন করতে হয়, এবং সেটি রাপোর্ট বিল্ডিংয়ের উপর নির্ভর করে, সে তার অবজারভেশন পাওয়ারের উপর নির্ভর করে, এবং কাউন্টার পার্ট তাকে কতটা ট্রাস্ট করছে, যার উপরে নির্ভর করবে যে উনি তথ্য দেবেন কি দেবেন না, সেসবের উপরেও কিন্তু নির্ভর করবে। সে কারণে ইদানিংকালে বাংলাদেশের গবেষণা বিশ্বময় তেমন সেলিব্রেটেড না। বাংলাদেশের গবেষণা আন্তর্জাতিক পর্যায়ে একেবারেই নন্দিত না, কারণ যারা নিজেদেরকে রিসার্চার বলে মনে করেন তারা আসলে এসি রুমে বসে থাকেন, এবং তারা একদল শিক্ষানবিশ ছাত্রছাত্রীকে বাইরে পাঠান, এবং তারা কিছু টেবিল আনে, ডাটা আনে, এবং সেই ডাটার উপরে নির্ভর করে তারা তাদের সেই, আমি কি বলবো এটাকে, একটা রিপোর্ট প্রডিউস করে। যদিও তারা বলে এটা থিসিস বা এটা ইত্যাদি ইত্যাদি বা মনোগ্রাফ, বাট এটা বড় জোর একটা রিপোর্ট। ইট ডাজ নট মিন অ্যাট অল যে দিস ইজ এ থিসিস। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণে যেটা বলার চেষ্টা করলাম সেটা হলো যে আমরা নিকট ভবিষ্যতে আবার আমাদের গবেষণা পদ্ধতির বিষয় নিয়ে একটু কথা বলবো, এবং একই সাথে আমরা বলেছি যে আমরা পজিটিভিজমটা নিয়ে আরেকবার কথা বলে নেব, পজিটিভিজম এবং ক্লাস কনফ্লিক্ট থিওরি নিয়ে, যাতে আমাদের বিশেষ করে বিংশ শতাব্দীর শুরু থেকে একবিংশ শতাব্দীর এই সময়, যখন আমরা বলছি এটাকে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যে এটা চতুর্থ শিল্প বিপ্লব, আমরা বলছি আইসিটির এই বিপ্লবের ফলে, তো সেখানে আমরা দেখতে পাবো যে আসলে কিভাবে এই বিপ্লব আমাদের সায়েন্টিফিক থটকে প্রভাবিত করেছে, আমাদের ভাবনা জগৎকে প্রভাবিত করেছে, সবথেকে বড় কথা হাউ টু থিঙ্ক সেইটাকে প্রভাবিত করেছে। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে আসলে আমরা কিভাবে ভাবতে হয় সেই বিষয়টা একজন শিক্ষিত মানুষের খুব জানা প্রয়োজন। এবং আমি শেষ করব টলস্টয়ের একটি বিখ্যাত বাণী দিয়ে। নিশ্চয়ই আমরা পরবর্তীকালে যখন সেকেন্ড লেকচারে অংশ নেব, তখন টলস্টয়ের এই বাণীটা দিয়েই আমরা আবার শুরু করব। যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিশ্ব সভ্যতার জন্য আপনাকে কোনো পরামর্শ দিতে বলা হলে, অ্যাডভাইস দিতে বলা হলে, তাহলে আপনি কি বলবেন? তো টলস্টয় বলেছিলেন যে রিড রিড অ্যান্ড রিড। ডিয়ার ভিউয়ার্স, আমি মনে করি যে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করেছি সেটি এটুকু নিশ্চয়ই বোঝাতে সক্ষম হয়েছে যে জ্ঞান চর্চার শর্টকাট কোনো পথ নেই। ধন্যবাদ সবাইকে আজকের এই লেকচারটি পর্যবেক্ষণ করবার জন্য। দেখা হবে আবার।